হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের 8 মার্কসের ফুল সাজেশন নিয়ে এসেছি। তো এই সাজেশনটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে এখান থেকে 100% কমন পাবে, এটা নিশ্চিত। তো এই সাজেশনে মোটামুটি 29টি কোশ্চেন রেখেছি। এই 29টি কোশ্চেন ভালোভাবে পড়লেই 100% কমন নিশ্চিত। 90 থেকে 100% মার্কস পেতে চাও তাদের জন্য এই সাজেশনটা আমি তৈরি করেছি। তো দেখে নাও, আমাদের এই সাজেশনের যে প্রথম কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আসার চান্স প্রচুর পরিমাণে, তোমরা ভালোভাবে পড়ে নিও। এরপরে আমার সাজেশনে যে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। সো আমি এখান থেকে বলবো, এই দুইটা কোশ্চেন যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে এখান থেকে 100% কমন আসবে। তো এই দুটা কোশ্চেন তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপরে এই সাজেশনের তৃতীয় নাম্বার কোশ্চেনটা দেখে নাও, যে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কী ছিল? সো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমরা জানো বিগত বছরে 2 নাম্বার অধ্যায় থেকে কোনো বট কোশ্চেন পড়ে নাই। তো এবার আমাদের সেখান থেকে টার্গেট করতে হবে। সো তোমরা ভালোভাবে পড়ে নিও। চতুর্থ যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। সো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। এরপরে 5 নাম্বার কোশ্চেনটা দেখো, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। একটু ভালোভাবে এটা প্রিপারেশন নিয়ে রাখো। এবার মোস্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে, দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। সো এটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই কোশ্চেনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখো এখান থেকে অনেক আমাদের শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, প্লাস 8 মার্কসের আরও 3টা কোশ্চেন এখান থেকে হয়ে যায়, যেমন চিরস্থায়ী ব্যবস্থা, এই কোশ্চেনটাতে আলোচনা করতে হবে, আয়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা। সো এই কোশ্চেনটা খুব কোনো মতেই ছাড়া যাবে না, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 7 নাম্বার কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব আলোচনা করো। ভালোভাবে প্রিপারেশন নাও, আসার চান্স প্রচুর পরিমাণে। নেক্সট 8 নাম্বার কোশ্চেনটা দেখো, এই 8 নাম্বার কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। আমার সাজেশনের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 8 নাম্বার কোশ্চেনটা, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। আসবেই আমার মনে হচ্ছে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও, নোটটা তৈরি করে রাখো। এবার যদি তোমরা চাও যে স্যার আপনি নোট দেন, তাহলে আমি চেষ্টা করব নোট দেওয়ার, কমেন্ট বক্সে জানাবে। এরপরে যে 10 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্য অবসান হয় কেন? তো দেখে নাও, এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে যে 11 নাম্বার কোশ্চেনটা আমার সাজেশনে রয়েছে সেটা দেখো, 19 শতকে বাংলার সমাজ জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। সো দেখে নাও, এখানে একটা কোশ্চেন আমার দেওয়া হয় নাই, তো তোমরা শুনে রাখো, যে সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে। এরপরে আমার সাজেশনের 12 নাম্বার কোশ্চেনটা দেখো, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বাংলার নবজাগরণের প্রকৃতি, যে ঐতিহাসিক মতবাদগুলো রয়েছে না, সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে। যেমন কেউ বলেছে এটা শহর কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, কেউ বলেছে না এটা শুধু বুদ্ধিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বুদ্ধিজীবী মানে যারা শিক্ষিত সমাজ তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো এটা একটু ভালো করে পড়ে নিবা। এরপরে দেখো আমার সাজেশনের যে 14 নম্বর কোশ্চেনটা রয়েছে
সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা কোনো মতেই ছাড়া যাবে না, এই কোশ্চেনটা তোমাদের পড়তেই হবে। চীনে চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এর প্রভাব আলোচনা করো। দেখো এই কোশ্চেনটা তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এই কোশ্চেনটা আসার চান্স প্রচুর প্রচুর পরিমাণে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। তো এটা তৈরি করে রাখো। এরপরে 16 নম্বর যে কোশ্চেনটা আমার সাজেশনে রয়েছে সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো যে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট, পড়তেই হবে, কোনো মতেই ছাড়া যাবে না। হ্যাঁ, বা এটার অথবা কোশ্চেন আসতে পারে যে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, এই আন্দোলন সম্পর্কে ভারতবাসীর প্রতিক্রিয়া লেখো, দেখে নিও। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেনটা, আমার সাজেশনে যে 17 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 17 নম্বর কোশ্চেনটা কোনোভাবেই ছাড়া যাবে না, এটা পড়তেই হবে। আচ্ছা, এরপরে তোমাদের যে 18 নম্বর কোশ্চেন সেটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য লেখো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। দেখো ভারত ছাড়ো আন্দোলন অনেক রকমভাবে আসতে পারে, এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট যদি কোশ্চেন হয় তাহলে এটা। দেখো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যে কোনো কোশ্চেন আমার মনে হয় আসবে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবা। ওকে, 19 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো, 1946 সালে নৌ বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। দেখো এটা, এই কোশ্চেনটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে যদি বড় কোশ্চেন নাও আসে, দেখো শর্ট কোশ্চেন তো ভাই পড়বেই, তো তোমরা খুব ভালোভাবে পড়ো। এরপরে দেখো আমার সাজেশনের 20 নাম্বার কোশ্চেনটা, যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই ঠান্ডা লড়াই কোশ্চেনটা আমার যে কোনোভাবেই পড়তেই হবে, ঠান্ডা লড়াই সম্পর্কে অনেক কোশ্চেন হয়, কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও আর নোটটা ভালোভাবে তৈরি করে পড়ে নাও, সময় বেশি নাই। সো দেখো এরপরে 21 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, পড়তেই হবে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে লিখো। দেখো এই কোশ্চেনটা আলাদা আলাদাভাবে আসতে পারে, যেমন ট্রুম্যান নীতি সম্পর্কে লিখো, 8 মার্কসের কোশ্চেন হতে পারে, অথবা মার্শাল পরিকল্পনা সম্পর্কে লেখো, 8 মার্কসের কোশ্চেন। সো তোমরা দুটো একসঙ্গে পড়ার চেষ্টা করবা যে কোনো প্রকারে। হ্যাঁ, আর এখান থেকে যেভাবে কোশ্চেন হয় হোক আমরা পড়বই। এই সাজেশনের 22 নম্বর কোশ্চেনটা দেখো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন 23 নাম্বার, দাতাত কি, দাতাত উদ্ভবের কারণ ও গুরুত্ব লেখো। তো এই সাজেশনের যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখো, জোর নিরপেক্ষ নীতি কি, জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তেই হচ্ছে, কোনো মতে ছাড়া যাবে না। এরপরে দেখো 24 নাম্বার কোশ্চেন, পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশের প্রভাব এর প্রভাব কী পড়েছিল সেটা আলোচনা করতে হবে তোমাদের। সো খুব ভালো করে এটা তৈরি করে রাখো। 25 নাম্বার কোশ্চেনটা দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, কোনো মতেই ছাড়া যাবে না। পরের কোশ্চেন দেখো 26 নাম্বার, সার্ক কীভাবে গঠিত হয়, সার্কের উদ্দেশ্য কী ছিল। খুব ভালোভাবে আমাদের এটা তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। এরপরে 27 নাম্বার কোশ্চেনটা দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা আমার মনে হয় এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সো ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুত করো নোটটা। 28 নাম্বার কোশ্চেনটা দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব লেখো। ভালোভাবে একটু তৈরি করে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। এবার পরের কোশ্চেনটা দেখো, উপনিবেশিকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো ভালোভাবে নোটটা তৈরি করো। সো ফ্রেন্ডস, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।